মহামারীতেও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই। ভার্চুয়ালি বই উৎসবের উদ্বোধন। প্রধানমন্ত্রী বললেন, পরিস্থিতি ভালো হলে খুলবে স্কুল। স্কুল বন্ধ থাকাতে সবথেকে কষ্ট পাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। তারপরে আমরা কিছু উদ্যোগ নিয়েছি, শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে যে আমার ঘরে আমার স্কুল। ছেলে মেয়েদের কথা চিন্তা করি এখন আমরা 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি। খুশি শিক্ষার্থীরাও। করোনার মধ্যে স্কুল বন্ধ থাকার কারণে যে বই পাচ্ছে এটা খুব ভালো লাগতেছে। নতুন বই হাতে পাচ্ছি, নতুন বছর, নতুন ক্লাসে উঠেছি, একটা আনন্দ আছে, তো পড়ার জন্য একটা আগ্রহ আছে। স্বাস্থ্যবিধি মেনে 12 দিনে স্কুল থেকে দেয়া হবে নতুন বই। 32 বছর পর ঢাকার খালগুলোর দায়িত্ব ওয়াসা থেকে গেল সিটি কর্পোরেশনের হাতে। উদ্ধারে শনিবার থেকেই মাঠে থাকার ঘোষণা তাপসের, পুরনো রূপ ফিরিয়ে আনার প্রত্যয় আতিকের। এবং জীবন আর জীবিকা নিয়ে টিকে থাকার লড়াইয়ে বিদায় নিচ্ছে 2020 সাল। বর্ষবরণের উদযাপন সীমিত। বছরের শেষ দিন বিশ্বে করোনায় রেকর্ড প্রায় 15,000 মৃত্যু। মহামারীতেও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই। এবছর 35 কোটি নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে সরকার। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, করোনায় স্কুল বন্ধ থাকার কারণে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিক্ষার্থীরা। তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য রক্ষায় অভিভাবকদের বেশি সময় দেওয়ার আহ্বানও জানান তিনি। পরিস্থিতি ভালো হবার ওপরই স্কুল খোলার সিদ্ধান্ত বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারীর আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রায় 10 মাস পর এক ছাদের নিচে অন্তত 250 শিক্ষার্থী সমবেত হয়েছিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। উদ্দেশ্য, আগামী শিক্ষাবর্ষের জন্য নতুন পাঠ্য বই হাতে পাওয়া। 31 আগস্টের এই দিনে বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়াল বই উৎসবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের 23 শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রীর পক্ষে নতুন বই তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে খুলবে না স্কুল। আমরা যখন একটু সিদ্ধান্ত নিলাম যে স্কুল খুলবো, তখনই আবার নতুন করে দ্বিতীয় ধাক্কা আসলো করোনা ভাইরাসের। কাজে আমরা আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি আবার স্কুল খোলা। এখন আমরা 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে, যদি না হয় আমরা করব না। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে যে আমার ঘরে আমার স্কুল। প্রযুক্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রমে দক্ষ করে তুলতে শিক্ষকদের প্রশিক্ষণ বাড়াতে নির্দেশ দেন সরকার প্রধান। আধুনিক প্রযুক্তিতে এখন শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে সারা বাংলাদেশে। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের শিক্ষকদের আরো ট্রেনিং করা দরকার। বাবা মা যা, তাদেরকে আমি অনুরোধ করব ছেলে মেয়েদেরকে নিয়ে সময় কাটাবেন বা তাদেরকে একটু ফিজিক্যাল এক্সারসাইজ যাতে হয়, অর্থাৎ কোনো খেলাধুলা সেগুলিও যাতে করতে পারে, সেই ব্যবস্থাটা নিতে হবে। ক্লাসরুমে যাওয়া হয়নি অনেক দিন। বন্ধুদের দেখা পেয়ে তাই খুশি শিক্ষার্থীরাও। সেই সঙ্গে ছিল নতুন বই হাতে পাওয়ার আনন্দ। একটা নতুন বই পেয়েছি, নতুন ক্লাসে উঠেছি, একটা আনন্দ আছে। অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হলো, নতুন বই হাতে পাচ্ছি, নতুন বছর, এর জন্য খুবই ভালো লাগছে। স্কুল করোনার মধ্যে স্কুল বন্ধ থাকার কারণে যে বই পাচ্ছে এটা খুব ভালো লাগতেছে। এবছর 151টি প্রেসে বই ছাপানো হয়েছে প্রায় 35 কোটি। মহামারীর বৈরী পরিস্থিতিতে বিদায়ী শিক্ষাবর্ষ অনেকটা ঘরেই কেটে গেছে দেশের কোটি শিক্ষার্থীর। শত প্রতিকূলতার মধ্যেও এবছর নতুন বই পেতে যাচ্ছেন শিক্ষার্থীরা। নীতি নির্ধারকরা মনে করছেন, অচল অবস্থার মধ্যে নতুন বইয়ের ঘ্রাণ কিছুটা হলেও পরিস্থিতি পাল্টে দেবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রতি বছরের মতো এবারও বছরের প্রথম দিন নতুন বই হাতে তুলে দিতে প্রস্তুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। স্বাস্থ্যবিধি মেনে 12 দিনে স্কুলগুলো থেকে বই দেয়া হবে। চট্টগ্রামে প্রাথমিক পর্যায়ে বই এসেছে 85%, অন্যদিকে মাধ্যমিক পর্যায়েও বেশিরভাগ বই চলে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
স্কুল বন্ধ, নেই আয়োজন, এরপরও বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা পাবে নতুন বইয়ের গন্ধ। স্কুলে তাই শেষ মুহূর্তের প্রস্তুতি, স্বাস্থ্যবিধি মেনে সবার হাতে বই পৌঁছে দিতে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এই যে করোনা পরিস্থিতি, 2021 সালের 1 জানুয়ারি বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে পেরে আমি নিজেও আনন্দিত। একটু উৎসাহে আমাদের ভাটা পড়লেও কিন্তু শিক্ষার্থীরা যে কোনো মূল্যে যখন বই পেয়ে যাবে তখন সেই উৎসাহটা, সেই ভাটাটা হয়তো জোয়ারে পরিণত হবে। চট্টগ্রামের প্রাথমিক পর্যায়ে বইয়ের চাহিদা রয়েছে 44,74,466টি বই এসেছে 36,37,069টি বই। গত বছর বই উৎসবের আগে পুরোপুরি বই চলে আসলেও করোনায় এবার সেটা সম্ভব হয়নি। ইতিমধ্যে প্রতিটি বিদ্যালয়ে বই চলে গেছে এবং সেখানে শিশুদের জন্য প্যাকেটিংও, প্রতিটি শিশুদের আলাদা আলাদাভাবে প্যাকেটও করা হয়ে যাচ্ছে। তো কালকে আমরা পৌঁছে দেবো এবং সেটি ধাপে ধাপে দেওয়া হবে। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে বইয়ের চাহিদা রয়েছে 1,51,97,705টি বইয়ের। চলে এসেছে বেশিরভাগ বই। আমাদের মোটামুটি ম্যাক্সিমাম বই এসে গেছে, হ্যাঁ, আর যেটুকু সামান্য ঘাটতি রয়েছে সেগুলো এই যে এর মধ্যেই এসে যাবে। এখন বই আসলে পথেই, আশা করছি আমরা শতভাগ বই বিতরণ কার্যক্রম এই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সক্ষম হব। চট্টগ্রামে প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে 2 কোটির বেশি বইয়ের চাহিদা রয়েছে। করোনা মহামারীর কারণে এবার বই উৎসব হচ্ছে না, তবে স্বাস্থ্যবিধি মেনে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে নতুন বই। এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শেষ মুহূর্তের সকল ধরনের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। চট্টগ্রামের ন্যাশনাল প্রাইমারি বিদ্যালয় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। বই বিতরণ কার্যক্রমের বিস্তারিত জানাতে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাব তার কাছে। ইকরাম, ধন্যবাদ এমদাদ। 11 বছর ধরেই শিক্ষার্থীদের, বিশেষ করে মাধ্যমিক এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বছরের সেরা উৎসব, সেরা আনন্দ, সেরা আবেগের দিন 1 জানুয়ারি যে বই উৎসব, সেটা এবার হচ্ছে না। যদিও তারপরেও বছরের প্রথম দিন সবার হাতে বই পৌঁছে যাবে এমনটি ব্যবস্থা করা হয়েছে। এই পর্যন্ত আমরা যে খবরটি পেয়েছি, মাধ্যমিক স্তরে সিলেট বিভাগে 1,18,00,000-এর মতন বই বিতরণ করা হবে এবং মাদ্রাসার 40 লাখ বই বিতরণ করা হবে এবং এই সিলেটের 44,67,000 প্রাথমিক স্তরে বই বিতরণ করা হবে। সব কিছু মিলে বলা যায়, আমি যে স্কুল দাঁড়িয়ে আছি সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, এই স্কুলের প্রধান শিক্ষক বাবলিপুর কাস্ত আমাকে জানিয়েছে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 1,350 জন এবং এই স্কুলে 14,850টি বই বিতরণ করা হবে। ইতিমধ্যে বই প্রায় চলে এসছে, কিছু কিছু বই বাকি আছে। তবে এখন যে ব্যবস্থাপনা, যে আগামীকালকে থেকে বই বিতরণ করা হবে, 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসে 3 দিন করে বই বিতরণ করা হবে। তাতে করে 4 ক্লাসে 12 দিন বই বিতরণ করা হবে এবং যেখানে আমাকে শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগে যিনি আছেন উপপরিচালক জাহাঙ্গীর কবির আমাকে জানিয়েছেন যে এই 12 দিনের মধ্যে যেই বইগুলো এখনও ঘাটতি রয়েছে সেই বইগুলো চলে আসবে এবং শিক্ষার্থীরা এই প্রথম সপ্তাহের মধ্যেই, অর্থাৎ এই 12 দিনের মধ্যেই সব ক্লাসের বই চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্কুলের যেই 7ম শ্রেণীর বইয়ের কিছু ঘাটতি ছিল এবং সেই বইগুলো চলে এসছে বিভিন্ন স্কুল থেকে। বিশেষ করে এই সদর উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকরা এসে এই জায়গা থেকে বই নিয়ে যাচ্ছে এবং নিয়ে স্কুলে চলে যাবে, আগামীকালকের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। এবং সব জায়গায় এখানেও আমরা দেখেছি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে কালকে 11টার সময় বই বিতরণ করবে এবং সরকারি পাইলট স্কুলে একই সময়ে বই বিতরণ করবে। এই স্কুলে প্রধান অতিথি হিসেবে বা যিনি তত্ত্বাবধান করবেন বা পরিদর্শন করবেন সিলেটের জেলা প্রশাসক MK এমদাদুল ইসলাম। অন্যদিকে পাইলট স্কুলে থাকবে বিভাগীয় কমিশনার সহ অন্যান্য শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ। সব কিছু মিলে বলা যায় আগামীকালকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে। তবে এই নতুন বইয়ের গন্ধ নিয়ে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যাবে এমনটাই আশা করছেন, সেই প্রস্তুতি সকলে নিয়েছেন। ইমদাদ, এ ছিল আগামীকালকে 1 জানুয়ারি যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে তার প্রস্তুতির সর্বশেষ খবর। নতুন বই বিতরণ কার্যক্রমের সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন সিলেট থেকে সহকর্মী ইকরামুল কবির। এই মুহূর্তে বগুড়ায় সদর থানার সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। আফজাল,
এই ঘটনার সবশেষ যে তথ্য সেটি হচ্ছে যে সন্ত্রাসীরা আমাদের সহকর্মী মাজদুর রহমান ও রবিউল উপর হামলা করেছিল তাদের বিরুদ্ধে মামলার যে প্রক্রিয়া সেটি একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমরা মামলার এজাহারে যেটি দেখেছি যে এই ঘটনার যে মূল হোতা নিশিন্দারা ইউনিয়নের শ্রমিক লীগ সভাপতি জনি এবং ওই ইউনিয়নের ইউপি মেম্বার লুৎফুর রহমান লাল মিয়া তাকে আসামি করে এবং এর সাথে সাথে আরও 10 থেকে 12 জনকে অজ্ঞাত আসামি করে যে মামলাটি সেই মামলাটির করার যে প্রক্রিয়া সেটি শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে বগুড়া সদর থানার যে তদন্ত কর্মকর্তা বা বগুড়া সদর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি কিছুক্ষণের মধ্যে একটি অভিযানে যাবেন বলে আমরা জানতে পেরেছি আসামিদেরকে গ্রেফতারের জন্য। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই এজাহারে আসামিদের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে এবং আমাদের যে ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, ট্রাইপড ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং ক্যামেরার যে মাইক্রোফোন সেটিকে ভেঙে ফেলা হয়েছে সেটির বিষয়ে যে ক্ষতিপূরণগুলো চাওয়ার বিষয়টি আসবে এবং একই সাথে অনেক বিষয়গুলো যেমন আমাদের সহকর্মী মাজদুর রহমানের মোবাইলটি ছিনিয়ে নিয়ে গেছে এবং আমাদের সহকর্মী রবিউলের 2টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে এবং রবিউলের কাছে বেশ কিছু টাকা ছিল 1010 মতো, সেই টাকাগুলোকেও তারা ছিনিয়ে নিয়ে গেছে। সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করেই দণ্ডবিধির বেশ কয়েকটি ধারা সংযুক্ত করে আসামিদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগে মামলাটি দায়ের করার যে প্রক্রিয়া সেটি শেষ পর্যায়ে রয়েছে। আর আমাদের সহকর্মী এখন পর্যন্ত হাসপাতালে রয়েছেন, তার পক্ষ থেকে তারই অফিসের একজন সহকর্মী এই বগুড়া সদর থানায় মামলাটি রুজু করেছেন এবং সেই মামলার রুজুতে আসামিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। যদিও এরই মধ্যে সদর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছিলেন বেলা 12টার দিকে জানিয়েছিলেন যে এই অভিযোগ পেলে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু এরই মধ্যে এজাহারের প্রক্রিয়াটি শেষ পর্যায়ে রয়েছে এখন কিন্তু আসামিদেরকে গ্রেফতারের যে আইনি বাধ্যবাধকতা সেটি রয়ে গেছে, কারণ যে অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এটি একটি নন বেলেবল অফেন্স, অজামিনযোগ্য অপরাধ। মামলা করার সাথে সাথে আসামিদেরকে গ্রেফতার করার আর বিধিবিধান রয়েছে সেটি তাদেরকে পালন করতে হবে। যদিও এখন পর্যন্ত আসামিরা ধরাছোঁয়ার বাইরে, ভারপ্রাপ্ত কর্মকর্তা সদর থানার তিনি বলছেন যে একজন আসামি পলাতক রয়েছেন, বাকি একজন আসামিকে খুব দ্রুতই আইনের আওতায় আনা হবে। যিনি পলাতক রয়েছেন শ্রমিক লীগ নেতা জনি, তাকে গ্রেফতারের যে প্রক্রিয়া সেটি তারা চলছে। তো এই ছিল বগুড়ার সদর থানা থেকে আমার কাছে সবশেষ খবর আমাদের সহকর্মী মাজদুর রহমান ও রবিউলের উপর হামলার ঘটনার। নানা আলোচনা সমালোচনার পর 32 বছর পর ঢাকার খালগুলোর দায়িত্ব ওয়াসা থেকে গেল 2 সিটি কর্পোরেশনের হাতে। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা ওয়াসা এবং সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। দখলে থাকা খালগুলো পুনরুদ্ধার করে ব্যবহার উপযোগী ও রক্ষণাবেক্ষণের জন্যই এমন উদ্যোগ বলে জানায় স্থানীয় সরকার মন্ত্রী। আগামী শনিবার থেকেই খাল উদ্ধারে ক্রাশ প্রোগ্রামে যাওয়ার ঘোষণা দেন 2 মেয়র। খাল হাতছাড়া হলেও তাদের সহযোগিতা করার আশ্বাস দেয় ঢাকা ওয়াসা। দেখে যে কেউ ভাববে এটি কোনো ময়লা আবর্জনার বিশাল ভাগাড়, যেখানে ফেলা হয়েছে নগরের লাখ লাখ বাসাবাড়ির হাজার হাজার মেট্রিক টন তরল ও কঠিন বর্জ্য। অথচ এটি হলো দখলে দূষণে মরে যাওয়া বিশাল আদি বুড়িগঙ্গা খাল, যা কয়েক বছর আগেও ছিল প্রবহমান। মূলত 1988 সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে ওয়াসাকে খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার পর থেকেই অযত্ন আর অবহেলায় হারিয়ে যেতে থাকে ঢাকা শহরের খালগুলো। এতে প্রতি বছর বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হতে থাকে নগর জুড়ে। কিন্তু কেন হচ্ছিল না এর সমাধান? সমস্যা সমাধানে সরকারের কোন বিভাগ এগিয়ে আসবে? এ প্রশ্নে বারবারই ঘুরে ফিরে আসছিল সমন্বয়হীনতার প্রসঙ্গ। এসব থেকে পরিত্রাণ পেতে অবশেষে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঢাকার খালের মালিকানা ওয়াসা থেকে দেওয়া হলো 2 সিটিকে। এই পরিবর্তনের মাধ্যমে ঢাকা শহরে বৃষ্টির পানি, বর্ষার পানি, প্লাবনের পানি বেরিয়ে যাওয়ার যে সিস্টেম সেটা আরো জোরালো হবে। আমরা পূর্ণ সহযোগিতা করব। দখল তো সরকারও করেছে, খাল দখল করে রাস্তা বানিয়ে দিছে। এখন সেখানে চিন্তা করা হয় নাই এই রাস্তা না বানাইয়া আমি এখানে ওয়াটার ট্রান্সপোর্ট চালু করি। আমাদের আতিক সাহেব এবং তাপস সাহেবকে একসাথে কাজ না করলে আমরা কিন্তু দেশটাকে আগে নিতে পারবো না, স্বপ্নটা পূরণ করতে পারবো না। খাল বুঝে নিয়ে দক্ষিণ সিটির মেয়র আগামী 2 জানুয়ারি থেকেই রাজধানীর 3টি খাল ও 2টি কালভার্ট উদ্ধারে ক্র্যাশ প্রোগ্রাম চালুর ঘোষণা দেন। আর উত্তর সিটির মেয়র জানান খালগুলো উদ্ধার করে 2 পাশ বাধাই করে গাছ লাগানো হবে এবং সাইকেল লেন তৈরি করা হবে। প্রতি বছর গ্রাউন্ড ওয়াটার 3 ফিট করে নেমে যাচ্ছে,
এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অশনি সংকেত। ইমিডিয়েটলি খালের সীমানা চিহ্নিত করতে হবে, খালের দুই পারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে, খালকে পুনঃখনন করে ক্যারিং ক্যাপাসিটি বাড়াতে হবে। জিরানি খাল, মান্ডা খাল, শ্যামপুর খাল, পান্থপথ কালভার্ট এবং সেগুন বাগিচা কালভার্ট, এখান থেকে দীর্ঘদিনের স্তূপকৃত বর্জ্য যেটা শক্ত হয়ে গেছে পুরোগুলো অপসারণের কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আমরা যদি প্রত্যেকটা খাল জলাশয় সংযোগ করতে পারি তাহলে ভেনিসের থেকে কম হবে না ঢাকা শহর। ওয়াসার দায়িত্বে সবশেষ 26টি খাল থাকলেও বেসরকারি হিসেবে ঢাকা মহানগরীতে খাল রয়েছে শতাধিক। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু নির্মাণে ব্যবহার হচ্ছে বিশ্বসেরা উপাদান, ব্যবহারের আগে নিশ্চিত করা হচ্ছে আন্তর্জাতিক মান। পরামর্শক প্যানেলের অনুমোদন ছাড়া প্রকল্পের কাজে কোনো উপাদান ব্যবহার করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে সেতুর কার্যকাল 100 বছর ধরা হলেও তার চেয়ে বেশি মেয়াদে এটি টিকে থাকবে বলে আশা করা হচ্ছে। সাইফুল ইসলামের ছবিতে সে খবর জানাচ্ছেন এহসান জুয়েল। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডের বিশালত্ব এবং এখানকার কর্মযোগ্য দেখলে যে কেউ টের পাবেন বিশ্বের অন্যতম সেরা নির্মাণ কাজ চলছে এখানে। পদ্মা সেতুর কাজে যে উপাদানগুলো ব্যবহার হচ্ছে সেগুলোকে উপযোগী করে তুলতে কাজ করা হয় বিশাল এই এলাকা জুড়ে। সেতুর পিলার তৈরিতে যে স্টিলের টুকরো ব্যবহার হয়েছে তার সবগুলো এসেছে চীন থেকে। একইভাবে 150 মিটার দৈর্ঘ্যের স্প্যান জোড়া দেওয়ার কাজ দেশে হলেও এর কাঠামোর স্টিলের টুকরোগুলো এসেছে চীন থেকে। সংযোগ সড়ক থেকে শুরু করে সেতু নির্মাণ কাজে যে পাথর ব্যবহার হয়েছে তা আনা হয়েছে ভিয়েতনাম, দুবাই, ভারত ও ওমান থেকে। তবে সেতুর বড় একটি অংশ জুড়ে ব্যবহার হচ্ছে বাংলাদেশের উপাদানও। প্রকল্পের পিলার, ভায়াডাক্ট, সংযোগ সড়ক সহ প্রতিটি কাজে যত রড ব্যবহার হচ্ছে তার শতভাগই দেশীয়। বেশিরভাগ সিমেন্টই ব্যবহার করা হচ্ছে বাংলাদেশি কোম্পানির। সবচেয়ে লংগেস্ট পাইল ড্রাইভ 120 থেকে 128 মিটার পর্যন্ত মাটির গভীরে গিয়েছে, এটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড। আরেকটি বিশ্ব রেকর্ড হইল যে স্প্যানগুলা 32 বা 33 টন ওজনের, সেগুলা যে বিয়ারিংয়ের উপরে বসানো হয়, আমাদের এটা কিন্তু একটা বিশ্বে সর্বোচ্চ 10,500 টন, এটাও কিন্তু একটা বিশ্ব রেকর্ড। রেলওয়ে স্ট্রিঞ্জারগুলো আনা হচ্ছে লুক্সেমবার্গ থেকে। নিজেদের অর্থে নির্মিত দেশের সর্ববৃহৎ এই প্রকল্প দেশীয় নির্মাণ শিল্পে খুলেছে সম্ভাবনার নতুন দুয়ার। বৃহৎ এই প্রকল্পে মালামাল যোগান দিতে সক্ষমতা অর্জনকারী বাংলাদেশ আত্মবিশ্বাসী হয়ে উঠছে আগামী দিনে আরও বড় প্রকল্প হাতে নেয়ার। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। করোনার বিরুদ্ধে একদিকে টিকা প্রয়োগ আশার আলো দেখাচ্ছে, অন্যদিকে ভাইরাসের নতুন ধরন মানব সভ্যতাকে চোখ রাঙাচ্ছে। এমনই দোলাচলে শেষ হচ্ছে 2020 সাল। বিষময় বিষে কেমন ছিলেন সাধারণ মানুষ, তারই খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন সহকর্মী তৌহিকুল ইসলাম সৌরভ। অন্তর্দগ্ধ এক স্তব্ধতা, ঘড়ির কাঁটার শব্দ ছাড়া যেন কিছুই নেই। সময়কে কুড়ে কুড়ে খাচ্ছে অদৃশ্য এক শত্রু। এখন নিজের ছায়ার সাথেই কেবল কথা বলা যায়। শক্ত মুঠিতে যিনি ধরে রেখেছেন জীবনের হাল, তিনি রংপুরের মাজেদ। জীবনের কত রঙই তো দেখা হলো তার, এবার দেখেছেন 2020। 71-এর পরে সবচেয়ে খারাপ সময় কাটাইলাম 2020। কষ্টের মধ্যেই তো ছিলাম, রাস্তায় আসছি, কামাই ছিল না, ভাড়া ছিল না, যাই কিছু হয়েছে কোনো রকম নিয়ে কোনোভাবে একটু চলছে। এখনো সকলের সম্মুখ শঙ্কিত হাঁটা চলা, তবে জীবনের ফেরে কঠোর কঠিন ইস্পাতকে যারা বসে আনেন 2020 তাদের জন্য কতটা বিষাদের হলো। আয় রোজগার নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, সব দিক দিয়ে মানে কঠিন গেছে। এবারের গল্পটা নদীর পাড়ের মহসিন মিয়ার। ছোট্ট এই নৌকা জীবনের বড় অবলম্বন। এপার ওপার করতে করতেই দিন গেল, সুদিন আর আসলো না। লোকজন নাই, লোকজন না পারার পর করলে তো মনে করেন তারা কেমনে চলবো, আমরা কেমনে চলুন। এবার বলবো মজনুর কথা। কেমন ছিল তার 2020? সবকিছু মিলিয়ে 2020 সালটা বেশি ভালো কাটে না, এটা খারাপ সময়ের মধ্যে দিয়ে কেটে গেছে। যে করোনা আমাদের এটা কিচ্ছু না। এখন যদি মনে করেন আমরা আগামীতে আমরা টিকা টুকা পাই, এগুলো যদি দিয়ে রাখি তাহলে করোনা মানুষকে তেমন একটা বেশি কোনো ক্ষয়ক্ষতি করতে পারবো না। 2020 সাল যেন সব হারানো আর শিক্ষা নেয়ার বছর। ফিনিক্স পাখির মতো ভস্য থেকে জেগে ওঠে মানুষ। সংকট আছে, ভয় আছে, আতঙ্ক আছে, আর প্রবলভাবে আছে অদম্য মানুষের এগিয়ে যাওয়ার দীপ্ত শপথ। ভালো থাকুক বাঙালি,
ভালো থাকুক মানব জাতি। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বাইরেও নতুন বছর বরণে নেই তেমন কোনো জাঁকজমক আয়োজন। প্রতি বছরের মতো এবার অস্ট্রেলিয়াতে পৃথিবীর অন্যতম বড় আলোকসজ্জায় বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে না। সিডনি থেকে এস.এম. আমিনুল রুবেলের রিপোর্ট। পর্যটক বন্ধু ভাবাপন্ন দেশ অস্ট্রেলিয়া। পৃথিবীর অন্যান্য বেশিরভাগ দেশে যখন শীতকাল চলছে, অস্ট্রেলিয়াতে কিন্তু তখন গ্রীষ্মকাল। বছরে এই সময়টিতে অস্ট্রেলিয়াতে ঘুরতে আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক। ক্রিসমাস এবং নিউ ইয়ারের এই ছুটিতে তারা অস্ট্রেলিয়াতে ঘুরতে আসে এবং অস্ট্রেলিয়ার রাজস্ব আয় বাড়িয়ে দেয়। তৃতীয় পর্যায়ে অস্ট্রেলিয়ার সিডনিতে করোনা বেড়ে যাওয়ায় এবং বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়াতে এই বছর পর্যটকরা আসতে পারেনি। এর সরাসরি প্রভাব পড়বে অর্থনীতিতে এবং অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের উপরে। তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়া করোনার কারণে একটা রেস্ট্রিকশনে পড়ে গেল। বর্ডারগুলো বন্ধ হয়ে রেস্ট্রিক্টেড হয়ে আছে, আমাদের বিজনেসটা রেস্ট্রিক্টেড হয়ে আছে, অনেক টুরিস্ট আসতে পারছে না। নট অনলি আওয়ার বিজনেস, এভরি বিজনেস ইজ সাফারিং ফর দিস করোনা and we are expecting the vaccine very soon. এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। নিরাপত্তা হুমকি মোকাবিলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যবহার করা হবে নতুন প্রযুক্তি। যাত্রী আসার আগেই সব তথ্য চলে আসবে ইমিগ্রেশনে। এই প্রযুক্তি সন্ত্রাসীদের প্রবেশ ঠেকানোর পাশাপাশি রাজস্ব ফাঁকি ও চোরাচালান রোধেও সহায়তা করবে বলে মত বিশেষজ্ঞদের। বিস্তারিত জানবো হাজিরা শুলি রিপোর্টে। সন্ত্রাসী তৎপরতার ধরন পরিবর্তনকে মোকাবিলা করতে রাষ্ট্রীয় নিরাপত্তা সুরক্ষায় বদলে যাচ্ছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা। তাই সদস্য দেশগুলোর স্বার্থেই যাত্রীদের আগাম তথ্য সংরক্ষণে 2018 সালে এপিআইএস সিস্টেম বাধ্যতামূলক করে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও। এই ব্যবস্থায় যাত্রী আসার আগেই তার সব তথ্য চলে আসবে ইমিগ্রেশনে। এতে খুব দ্রুত সম্পন্ন হবে ইমিগ্রেশন চেকিং। এছাড়া সন্ত্রাসী তৎপরতা বা চোরাচালানের সঙ্গে যুক্ত যে কোনো অপরাধীকে শনাক্তের পাশাপাশি বন্ধ করা যাবে প্রবেশ। রাজস্ব ফাঁকি রোধেও কার্যকর পদক্ষেপ নিতে পারবে কাস্টমস হাউস। কোনো প্যাসেঞ্জার যদি ইভেন টিকিট করে, সেখানে এখন আমাদের দেশের যে ইমিগ্রেশন অথরিটি আছে তারা তখনই জানতে পারবে যে এইরকম মিস্টার এক্স উনি বাংলাদেশে আসার জন্য টিকিট করেছে বা হি ইজ প্ল্যানিং। এবং সে যদি বোর্ডিং পাস স্ক্যান করে, সে যদি আমাদের দেশের জন্য কাঙ্ক্ষিত না হয়, ওইখানে তার বোর্ডিং পাসটা গ্রহণযোগ্য হবে না। সো সে এখানে আমাদের দেশ পর্যন্ত আসতে পারবে না। কয়েক মাসের মধ্যেই আমরা প্রকিউরমেন্ট প্রসেসে চলে যেতে পারবো অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম নিয়ে। যাত্রী হয়রানি বন্ধের পাশাপাশি এই সিস্টেম করোনা ভাইরাসের মতো মহামারী নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থাকে সহায়তা করবে বলে মনে করেন এই বিশ্লেষক। কোভিড-19টা দ্রুত ছড়ানোর কারণটা হচ্ছে প্যাসেঞ্জার্স মুভমেন্ট খুব কন্ট্রোল করতে পারেনি অনেক দেশ, সেই জন্য হয়ে গেছে। তাহলে আমরা যদি অ্যাডভান্স পেয়ে যাই, তাহলে আমাদের এখানকার যারা ইমিগ্রেশন আছে ওদের জন্য সুবিধা হবে জানতে যে এই প্যাসেঞ্জারটা আছে, ওকে কোয়ারেন্টাইনে নিতে হবে। পর্যটন বোর্ড ও এয়ারলাইন্স থেকে শুরু করে বিভিন্ন সংস্থায় এপিআইএস সিস্টেমের তথ্য কাজে লাগাতে পারবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে। বিশ্বের 60টির মতো দেশে এই ব্যবস্থা চালু রয়েছে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মহামারীতেও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই। ভার্চুয়ালি উৎসবের উদ্বোধন। প্রধানমন্ত্রী বললেন, পরিস্থিতি ভালো হলে খুলবে স্কুল। এবং 32 বছর পর ঢাকার খালগুলোর দায়িত্ব ওয়াসা থেকে গেল সিটি কর্পোরেশনের হাতে। উদ্ধারে শনিবার থেকেই মাঠে থাকার ঘোষণা তাপসের। পুরনো রূপ ফিরিয়ে আনার অঙ্গীকার আতিকের। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।